সুকুমার, কখন এলে? আগে এই আসছি, এখনো বাড়ি যায়নি। ও, তারপর রায়গড়ের খবর কি? আগে ভালো নয়। ভালো না কেন? শ্রীপুরের খুব আক্রোশ মহারাজের ওপর। খুড়ো মহারাজ আসছেন, তার কাছেই সব শুনবেন। খুড়ো মহারাজ আসছেন? আমি যে মহারাজ তাকে নিমন্ত্রণ করেছেন, আপনি তা জানতেন না? হ্যাঁ জানতাম, তা জানতাম। কবে আসছেন? তানজামে রওনা হয়েছেন, আজকালের মধ্যেই পৌঁছবেন। ও, মহারাজ কোথায় বেরিয়েছেন দেওয়ানজি? হ্যাঁ, মহারাজ কোথায় বেরিয়েছেন? তিনি একটু নগর ভ্রমণে গেছেন। ওই যে মহারাজ দেখে পড়েছেন। রায়গড় থেকে গোপন সংবাদ এনে সুখা অপেক্ষা করছে। কোথায়? খাস কামরায়। ও, বলে দাও আর দরবার হবে না। কি সংবাদ? রায়গড়ে গোপন বৈঠক হয়েছে। কে কে উপস্থিত ছিলেন? খিজিরপুর, শ্রীপুর, ভাওয়াল। কি স্থির হলো? তারা কেউই মহারাজের নেতৃত্বে মুঘলের সঙ্গে যুদ্ধ করবেন না। শ্রীপুর মহারাজের থামলে কেন? রাজন্যবর্গের সম্মুখে মহারাজের আবেদনপত্র খণ্ড খণ্ড করে ছিঁড়ে ফেললেন। শ্রীপুর? খুড়ো মহারাজ? তিনি বললেন তিনি যুদ্ধের বিরোধী। সংঘবদ্ধভাবে মোগলকে বাধা দেবার মতো একতা যখন নিজেদের মধ্যে নেই, তখন বৃথা লোকক্ষয় না করে মুঘলের বশ্যতা স্বীকার করে সন্ধি করাই শ্রেয়। রাজন্যবর্গ অনুমোদন করলে দেশের কল্যাণের জন্য তিনি সন্ধির প্রস্তাব নিয়ে দিল্লি যেতেও প্রস্তুত আছেন। মুঘলের পায়ে বাংলা বিক্রয় করবার ব্যবস্থা করছে ওই দেশদ্রোহী বৃদ্ধ। আমার নিমন্ত্রণ পত্র রাজা বসন্ত রায়কে দিয়েছিলেন। হ্যাঁ মহারাজ। বিশ্রাম করবে। তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। আমি রাজস্ব আদায় করতে পারিনি মহারাজ। রাজস্ব আদায়ের জন্য যশোরের যুবরাজকে আমি মাধবপুরে পাঠাইনি। যশোরের রাজদণ্ড একদিন যার হাতে আসবে, তার প্রজা শাসন পদ্ধতি পরীক্ষা করবার জন্যই আমি তাকে মাধবপুরে পাঠিয়েছিলাম। প্রজা পালনই রাজধর্ম, আমি সেই নীতি পালন করবার চেষ্টা করেছি মহারাজ। এক কণ্ঠিধারী বৈরাগীর কাছে সেই নীতি শিক্ষা করছিলে না? ধনঞ্জয় বৈরাগী সাধু পুরুষ, তিনি সবসময় মহারাজের মঙ্গল কামনা করেন। সেই বৈরাগীর প্ররোচনায় প্রজারা সব একযোগে খাজনা দেওয়া বন্ধ করেছে। মুঘলের সঙ্গে যুদ্ধ আসন্ন, অর্থের প্রয়োজন। রাজস্ব আদায় না হলে রাজ্য রক্ষা হয় কি করে? চুপ করে রইলে কেন? উত্তর দাও। আমার মতে মুঘলের সঙ্গে সন্ধি করাই উচিত। সন্ধি করাই উচিত? কা পুরুষ, দায়িত্ব জ্ঞানহীন অপদার্থ। আজ থেকে তুমি পদচ্যুত হল। যাও। রানীমা কোথায়? কালীবাড়ি গেছে। রানী দিদি? রানীমার সঙ্গে গেছে, বৌরানী মহলে আছে। রাজপুত্রকে রাজসভা চিনবে না সে আমি জানি। যে তাকে চিনেছে সে তাকে মালা পরিয়ে বরণ করে নিচ্ছে। রাজপুত্র? রাজার ঘরে কোনোদিনই পুত্র জন্মাবে না সুরমা, বিধাতারে অভিশাপ।
রাজার ঘরে উত্তরাধিকারী জন্মায়, পুত্র জন্মায় না। তা তুমি যাওনি কেন মার সঙ্গে পুজো দিতে? মা নিয়ে গেলেন না। যায়নি ভালোই হল। কেন? আচ্ছা, আমার বাবার অপরাধের জন্য কি আমি দায়ী? আমার সময় বড় ব্যথা পাই। কি বলেন? বলেন, শ্রীপুরের মেয়েকে ঘরে এনে ছেলের এই দুর্নীতি। আমি কি তোমাকে কোনো পরামর্শ দিই? তোমার বাবা যশোরের অধীনতা স্বীকার করেন না। মহারাজ তাই তোমার উপর রাগ দেখিয়ে তার শোধ তুলতে চান। দাদা, এ বিভা, দাদা। ভালো আছিস? হ্যাঁ, মা আর আমি কালীবাড়িতে পুজো দিতে গিয়েছি। হ্যাঁ, শুনলাম। চলো দাদা, মা ডাকছেন। চল। বিভা, মা, উদয়, এসো বাবা, এসো। বেঁচে থাকো বাবা, দীর্ঘায়ু হও। এসো, বসো। তোমার কল্যাণেই মায়ের পুজো দিয়ে ফিরলাম। হ্যাঁ, শুনলাম। মহারাজ রাগ করে ডেকে পাঠিয়েছেন শুনে ভয়ে আমার আর আহার নিদ্রা ছিল না বাবা। বিভা, মায়ের প্রসাদ দাও তোমার দাদাকে। মহারাজের সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, হয়েছে। কি বললেন বাবা? অপরাধ করলে মহারাজ তো কাউকে ক্ষমা করেন না মা, বরখাস্ত করলেন। তা ভালোই হয়েছে। সব কাজ সবাই পারে না বাবা। তোমার বাইরে বাইরে ঘুরে বেড়াতে হবে না। ভালোই হয়েছে। কাকে দিয়ে পাঠালে? আমার বোন মঙ্গলা বৌরণিমার খাসদাসী, তার হাতে দিয়েছি চুপি চুপি যুবরাজকে দিতে। আচ্ছা, ঠিক হয়েছে, তুই যা। মহারাজ যদি জানতে পারেন দাদা? জানতে তিনি পারবেনি, কিন্তু তাই বলে চুপ করে বসে থেকে এত বড় মহাপাপ কিছুতেই ঘটতে দেব না। তুমি লোক পাঠিয়ে যা হোক ব্যবস্থা করো দাদা। আহা, যাদের পাঠাবো তারা দিয়ে মরবে। বিভা, এখন আর ভাববার সময় নেই। তোমার দাদা সৎ কাজেই যাচ্ছেন। মা ওকে রক্ষা করবেন। হ্যাঁ, দেখো, যদি কেউ কিছু জিজ্ঞেস করে বলবো কোথায় গেছে কিছু বলে যায়, আর কখন ফিরবে তারও কিছু ঠিক নেই। কেন? পথে দাদামশাইয়ের সঙ্গে দেখা হবে নিশ্চয়ই। কি বলো বৌদি? নিশ্চয়ই হবে। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, নইলে দরজা ভেঙে ভেতরে যাবো। হাঙ্গামা করছেন? রাজা বসন্ত রায় এখানে আছেন? আপনি কে? সেই হয় না কেন, কথা জবাব দাও। আমার অপরাধ নেবেন না হুজুর, আমি ঠিক বুঝতে পারিনি। পুরো মহারাজ এখানে আছেন? না হুজুর, আজ সন্ধ্যায় তার পৌঁছবার কথা ছিল। আমরা তার ব্যবস্থাও করে রেখেছি, কিন্তু তিনি আসেননি হুজুর। ভেতরটা আমি দেখবো। জানছি। আসুন হুজুর। রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন।
হয়েছে কি? এই গায়ে ডাকাত পড়েছে, সব লুটে ফুটে নিয়ে গেল হুজুর। সর্বনাশ, কোন গায়ে? আগে এই পাশে, এই কেশবপুর গ্রামে। আমি বুড়ো মানুষ, আমি কি পেরে উঠবো তাদের সঙ্গে? কজন ডাকা? আগে জন 12 হবে হুজুর। তাই তো, এখন উপায়? হুজুরের লোকজন গেলি ডাকাতের দল দেখলেই পালাবে। হুজুর রক্ষে করুন, রক্ষে করুন। আচ্ছা আচ্ছা, ওরে ওরে, পালকি নামা, পালকি নামা, পালকি নামা। এই ঘরেই মহারাজের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। সব লুটে ফুটে নিয়ে গেল। খাতায় থামো, তোমরা খেলো না, দেখি কি উপায় করা যায়। বাবা, তোরা একবার যা তো ডাকাতগুলোকে তাড়িয়ে কি আয়। দেখিস, মারধর করিস নি কেন? খুব করে ধমকে দিবি ব্যাটাতে। এই সন্ধ্যাবেলা হুজুরকে একলা রেখে আমরা যাবো না, আমি থাকবো তো হুজুরের কাছে, কোনো ভয় নেই। তোমরা যে খুব বীর পুরুষ তা তো বুঝতেই পারছি। না হুজুর, আপনাকে একলা ফেলে রেখে আমরা যেতে রাজি না। আহা, ভয়ের কোনো কারণে, এই তো খাসায় মামার কাছে রয়েছে। যা বাবা, যা, তোর সকলে মিলে যা, পাশেই গা যাবি আর আসবি। লোকের বিপদ আপদে সাহায্য করতে হয় লক্ষ্মী বাবা। যা যা যা, ওরে সবাই মিলে যা, যা খুব রক্ষে করবেন, কোনো ভয় নেই। খাসায় বসো বসো বসো। কি ব্যাপার মুকুট মশাই, রাত্রি ঘুমোতে দেবেন না কি? ওই বোধ করি ওরা এসে পড়েছে। যুবরাজ, আপনি এখানে? দাদা মশাইয়ের খোঁজে। আচ্ছা, এই ছুটিতে বিশ্রাম করবার কথা, তুমি জানলে কি করে? আগে আমার উপর আদেশ ছিল এইখানে বিশ্রামের ব্যবস্থা করে রাখবার। তিনি রায়গড় থেকে বেরিয়েছেন কিনা জানো? আগে হ্যাঁ হুজুর, পালকিতে রওনা করিয়ে দিয়ে আমি একবার মাধবপুর হয়ে আসছি। এইখানেই তাকে পাবো এই তো জানি। তাহলে তিনি পথে আটক পড়েছেন। আমি চললাম তার সন্ধানে। সঙ্গে যাবো হুজুর? না, তোমার ঘোড়া নিয়ে আমি চললাম, আমার ঘোড়া এখানে রইল। আবার গিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে এলো খাসায়। লোকটা কিছু মতলব আছে, গায়ে ডাকাত পড়েছে, সব মিথ্যে। মহারাজের কাছ থেকে আমাদের সরিয়ে নিয়ে আসাই ওর মতলব। আর আমরা যাবো না, দেখো খাসাচ্ছে। নিঃশ্বাস, শুধু কোথাও তাকে খুঁজবো আর খুঁজে কাটবো। এখন চলো, যত শিগগির পারো। ওদিকে মহারাজের কি হলো কে জানে। কি আশ্চর্য! সালাম সালাম হুজুর। টাটু, আমার টাটু ভাই বধুয়া, অসময়ে কেন হে প্রকাশ? সকলেরই স্বপ্ন বলে হতেছে বিশ্বাস। স্বপ্ন নয় দাদা মশাই, সত্যি আমি এসেছি। কিন্তু তোমার ব্যাপার কি বলতো? এত রাত্রে পথের মাঝখানে কাকে সেটা শোনাচ্ছ? কে লোকটা? ভারী ভালো লোক দাদু এই খাঁচায়, ভারী সমজদার। কি আনন্দে যে সন্ধ্যেটা কেটে গেল। তা তো দেখতেই পাচ্ছি। তোমার লোকজন সব গেল কোথায়? ভালো কথা মনে করিয়েছো দাদু। তাই তো, আমার লোকজনের তো এখনো ফিরলো না খাঁচায়। তারা কি সব ডাকাতের হাতে কাটা পড়লো? ডাকাত? ও হ্যাঁ, অনেক দূরে মশালের আলো দেখেছিলাম বটে। তারা কি সব ডাকাত? হুজুর অভয় দেন তো বলি। যদি বাঁচতে চাও সত্যি কথা বলো। আমি আর আমার ভাই রহিম মহারাজ প্রতাপাদিত্যের প্রজা। মহারাজ আমাদের হুকুম দেন, হুজুর যখন যশোরের দিকে আসবেন, পথে তাকে আমরা খুন করব। রাম রাম রাম। বলে যাও,
আমার ভাই কেঁদে পড়লো ডাকাত পড়েছে বলে। হুজুর লোকজন পাঠালেন ডাকাত তাড়াতে, আর আমার উপর ভার ছিল ছুরি মারবার। রাজার হুকুমে আমরা সব করতে পারি হুজুর, যদি পাপ হয় সে পাপ রাজার, কিন্তু এ কাজ করতে আমার হাত উঠলো না হুজুর। এই যে কাম্বার বড় হয়রান করেছি হুজুর। আমি সব শুনেছি। দেশে ফিরে গেলে আমার গর্দান যাবে হুজুর। এখানে তোমার গর্দান যাবে শয়তান। ওই ডাকাত করেছে। কি করো কাশিম আলী, ঠিক যাও। শোনো খা সাহেব, আপাতত তুমি রায়গড়ে ফিরে যাও, আমি যশোর থেকে ফিরে তোমার যা হয় একটা ব্যবস্থা করছি। যাও যাও। এরপরও যশোর যাবার ইচ্ছা আছে দাদা মশাই? হ্যাঁ ভাই, যশোর যেতে হবে বই কি। আমি ভব সমুদ্রের কিনারে এসে দাঁড়িয়েছি, আমার ভয় কাটে। কিন্তু এই যে ব্যাপারটা ঘটলো, এর সমস্ত কালই মুছে ফেলতে হবে। প্রসাদকে কি বুঝিয়ে বলতে হবে কত বড় ভুল করছে সে, নইলে যে সব জমে থাকবে ভাই। এসো এসো দাদু, কাটতে এসো বাবার সব। চল 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 চল, রাত প্রায় শেষ হয়ে এলো বাবা। আয়া পাঠান দুটো তো এখনো এলো না। শিমুলতলি চটি তো কাছে নয়, আসতে দেরি হওয়ারই কথা। তুমি মুছে পড়েছো কেন? আপনার একমাত্র কন্যার বিবাহে তিনি নিমন্ত্রিত হলেন না, আর এখন তুচ্ছ একটা কারণে তাকে নিমন্ত্রণ করলেন, আর পথে এই ব্যাপার ঘটল। প্রজারা আপনাকেই এর মূল বলে ধরে নেবে, আর একবার সন্দেহের সৃষ্টি হলে সেটা সংক্রামক ব্যাধির মতো চারিদিকে ছড়িয়ে পড়বে। তিলকে তাল করা তোমার একটা অভ্যেসের মধ্যে দাঁড়িয়ে গেছে মন্ত্রী। এই যে কি সংবাদ? কাল রাত্রি কাজ শেষ হয়ে গেছে মহারাজ। তুমি ঠিক জানো? জানা কথাই মহারাজ, আমার ভাই খবর নিয়ে এলো বলে। তোমার ভাই এখানে ফিরে এলেই বকশিস পাবে, এখানে হাজির থাকো। রাজমান, নজরবন্দি। খবরটা পাওয়া মাত্রই আমাদের রায়গড়ে যাত্রা করতে হবে। খুব জাঁকজমকের সঙ্গে খুড়ো মশায়ের শ্রাদ্ধ শান্তি। প্রতাপ, আমাকে ভয় কিসের? আমি তোমার পিতৃব্য, আর সে কথা যদি স্বীকার নাও করো, আমি বৃদ্ধ বলহীন, তোমার কোনো অনিষ্ট করি সে ক্ষমতা তো আমার নেই। আমার সঙ্গে কথা কও প্রতাপ, কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো। এসো এসো, তোমাকে আলিঙ্গন করি। যে মুঘলের সঙ্গে সন্ধি করবার জন্য আমার শত্রুপক্ষের সঙ্গে গোপন বৈঠক করে তাকে আমি আত্মীয় বলে মনে করি না, তাকে স্পর্শ করতেও আমার ঘৃণা বোধ। এই তোমার রাগের কারণ। তুমি কি সংবাদ পেয়েছো আমি জানি না, কিন্তু আমি তোমাকে বলছি, দেশের কল্যাণের জন্য আমি দেশের কল্যাণ আপনার দ্বারা হবে না খুড়ো মশাই। আপনি দেশদ্রোহী, মুঘলের পদলেহন করাই হচ্ছে আপনার জীবনের একমাত্র ব্রত। না না প্রতাপ না, আমি শান্তি কামী। দেশ ও দশের শান্তি আমার জীবনের একমাত্র ব্রত। বেশ, আমি তোমাকে কথা দিচ্ছি, যুদ্ধ বিগ্রহের আলোচনায় আর আমি কোনোদিন যোগ দেব না। আপনি যোগ দিন বা না দিন তাতে আমার কিছু মাত্র ক্ষতি বৃদ্ধি নেই। দাঁড়াও প্রতাপ, আমার আরো দুটো কথা বলবার আছে, এরপর হয়তো আর বলবার অবকাশ পাবো না। যে কোনো কারণেই হোক, তুমি আমাকে বধ করবার জন্য অস্ত্র তুলেছ। মৃত্যুকে আমি ভয় পাই না প্রতাপ, আর কটা দিনই বা বাঁচব, কিন্তু তুমি আমাকে বধ করে গুরু হত্যার পাপে লিপ্ত হয়েও না, তাতে তোমার ইহকাল বা পরকালের মঙ্গল হবে না বাবা। আপনি কেন এখানে এলেন মহারাজ? আসতে হলো পীতাম্বর। শোনো, আজ তোমাকে একটা গোপন কথা বলবো। প্রতাপের জন্মপত্রিকায় লেখা আছে সে পিতৃঘাতী হবে। সে কি? সদ্য দাদা শৈশবে ওকে হত্যা করতে চেয়েছিলেন, আমি তাকে নিরস্ত করি। পুত্র নির্বিশেষে আমি তাকে লালন পালন করেছি, আমি তার পিতৃস্থানীয়। জন্মপত্রিকার লিখন এখন যদি আমার উপর দিয়ে ফলে ফলুক, কি আর করা যাবে। এসব জেনেও আপনি? নিয়তি পীতাম্বর, নিয়তি। নিয়তি কেন বাধ্যতে
মানুষের সব চেষ্টা, সব সতর্কতা সেখানে ব্যর্থ হয় ভাই। আমি না এলে প্রতাপ আসতো আমার কাছে। নিয়তির গতি কেউ কপাট বন্ধ করে আটকে রাখতে পারে না পিতাম্বর। আপনি এখনই চলে যান, আমি জোর হাতে ভিক্ষা চাইছি। তা কি হয়? এতদিন পরে সুরমা দিদিকে দেখবো, আমার বিভা দিদিকে দেখবো, তাদের নিয়ে কত আমোদ আহ্লাদ করবো। কটা দিন না থেকে গেলে কি চলে পিতাম্বর? আর সমন তো আমার শিওর এসে দাঁড়িয়েছে। আমি হাসতে হাসতে তাকে বলি, মরণ রে তুই মমসা আমার সমান, আসুক মরণ, আমি তাকে বরণ করে নেবো পিতাম্বর। যাই এখন একবার বিভা দিদির মহলে যাই। জয় বলছিল দিদির আমার দুর্জয় অভিমান হয়েছে, এইবার মানভঞ্জনের পালা গাইতে হবে ভাই, মানভঞ্জনের পালা গাইতে হবে। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। ভয় করো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না কো, এসেছি দ্বন্দ্ব দুয়ে তরে। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। দেখবো শুধু মুখখানি, শোনাও যদি শুনবো বাণী। দেখবো শুধু মুখখানি, শোনাও যদি শুনবো বাণী। না হয় যাবো আড়াল থেকে, হাসি দেখে দেশান্তরে। না হয় যাবো আড়াল থেকে, হাসি দেখে দেশান্তরে। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে, আজ তোমারে। আর অভিমান করতে হবে না, হেসে দুটো কথা বলো দাদামশাইয়ের সঙ্গে, একদিন পরে এলেন। হলো তো, হাসি দেখবার জন্য আর আড়ালে যেতে হলো না। এবার দেশান্তরে যাওয়ার উদ্যোগ করুন। অত সহজে নয়, এক মাথা পাকা চুল এনেছি দিদি, নিকেশ না করে এখান থেকে এক পাও নড়ছি না। মিথ্যে বড়াই কেন করো দাদামশাই? আজ মাথা বই চুল নেই। হায় রে দিদি, সে একদিন ছিল যখন এই বসন্ত রায়েরও এক মাথা চুল ছিল। তখন কি আর এই এতখানি পথ বেদ তোদের খোসামত করতে আসতাম রে? ওরে, মাথায় একটা পাকা চুল দেখলে তোদের মতন 10টা সুন্দরী চারিধার থেকে ঘিরে ধরতো, আর মনের আনন্দে 50টা কাঁচা চুল তুলে ফেলতো। আচ্ছা দাদামশাই, আপনার যখন এক মাথা ভর্তি চুল ছিল, তখন আপনি এখনকার চেয়ে আরো সুন্দর দেখতে ছিলেন। দেখো দিদি, এ সম্বন্ধে অনেক মতভেদ আছে। এই ধরো না, আমার নাতনিরা আমার টাক দেখে মোহিত হয়, তারা আমার মাথা ভর্তি চুল দেখেনি। আবার আমার দিদিমারা আমার চুলের বাহার দেখে মোহিত হতেন, তারা আমার টাক দেখেননি। আবার যারা দুটোই দেখেছে তারা ঠাউরি করতে পারে না যে আমি আগে দেখতে ভালো ছিলাম না এখন দেখতে ভালো হয়েছি। কিন্তু তাই বলে তোমার যতটা টাক পড়েছে, এর চাইতে বেশি টাক পড়লে আর তোমাকে ভালো দেখাবে না দাদামশাই। ঠিক কথা বলেছিস দিদি, ঠিক কথা। টাকটাকে এইখানে আটকে রাখতে হবে, ওকে আর এগোতে দেওয়া হবে না। টাকের কথা থাক, শুনুন দাদামশাই, আপনি বিভার যাহা একটা উপায় করুন। ওর বড় দুঃখ। দুঃখ? কিসের দুঃখ দিদি? বিয়ের পর ঠাকুর জামাইকে একবারও নেমন্তন্ন করে আনা হয়নি। এতে ঠাকুর জামাইকে অপমান করা হচ্ছে না? আহ বৌদি, তুই থাম তো, ভালো করে শুনতে দে। হ্যাঁ দিদি, বলো তো শুনি। আচ্ছা বেশ, শোনো। স্বামীকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করলে কোন মেয়েটা সহ্য করতে পারে বলুন দেখি দাদামশাই? ঠিক কথাই তো। বিভা ভালো মানুষ, তাই কাউকে কিছু বলে না, আপন মনে লুকিয়ে কাঁদে। হ্যাঁ, বিভা কাঁদে? কাঁদে না হাতি। কালো বিকেলে কাঁদছিল দাদামশাই। না দাদামশাই, চোখে বালি পড়েছিল তাই। আপনি ওর কথা শুনবেন না, আপনি ঠাকুর জামাইকে আনবার ব্যবস্থা করুন যদি বিভার হাসি মুখ দেখতে চান। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি এখনই ব্যবস্থা করছি। ও তাই দিদির আমার অমন ঢলঢলে মুখখানি শুকনো দেখাচ্ছে। ছি ছি ছি, ভারী অন্যায় হয়ে গেছে। আমি এখনই ব্যবস্থা করছি দিদি, আমি এখনই ব্যবস্থা করছি। দাদামশাই, তুমি যদি কারো কাছে এইসব কথা বলো, আমি আর জীবনে তোমার মুখ দেখব। ওরে, যার মুখ থেকে চোখ সরাতে পারবি না তাকে আগে আনি, চন্দ্রদ্বীপের চাঁদ থেকে তো আগে ধরে আনি। মামা,
এই যে তাই মশাই। রমাপতি, ভালো আছো? আজ্ঞে হ্যাঁ, এই মাত্র শুনলাম আপনি এসেছে। হ্যাঁ, তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো হলো। আমার যে একটি কাজ তোমাকে করে দিতে হবে বাবা। আদেশ করুন। দেখো, আমাদের তরফ থেকে একটা ভারী ভুল হয়ে গেছে, যার জন্য বিভা বড্ড দুঃখ পাচ্ছে। দাদা মশাই, তুই চোখ পাকাচ্ছিস কেন বলতো? চলো রমাপতি, দাদা ভাইয়ের সঙ্গে একটা পরামর্শ করে যা হয় করা যাবে। চলো। একই মহারাজ এমন অসময়? আমি তোমার উপরে অন্তঃপুর শাসনের ভার ছেড়ে দিয়েছিলাম, তুমি তোমার কর্তব্যে অবহেলা করেছো। অবহেলা করেছি? নিশ্চয়ই অবহেলা করেছো। উদয় কাল রাত্রে প্রাসাদে ছিল না, তার কাছ থেকে কোনো কৈফিয়ত নিয়েছো? বৌমাকে জিজ্ঞেস করেছিল, সে বললে কিছুই জানে না। সব জানতো, ইচ্ছে করে গোপন করেছে। তার স্পর্ধা দিন দিন বেড়ে চলেছে। আজ খুড়ো মশাইকে কি বলেছে জানো? কই না। আমরা ইচ্ছে করে জামাইকে নেমন্তন্ন করিনি, তাকে তাচ্ছিল্য করব বলে। বৌমাকে জানিয়ে দিও যে এটা যশোর, শ্রীপুর নয়। এখানে যদি তার বাস করবার ইচ্ছে থাকে তাহলে দাসী বাঁদির মতো থাকতে হবে, কোনো চাতুরি চলবে না। আর উদয়কেও বলে দিও, যখন তখন যেখানে সেখানে যাওয়া, যাত্রার সঙ্গে মেলামেশা আমি বরদাস্ত করব না। হ্যাঁ, বিভাকে বলো আমি চন্দ্রদ্বীপে লোক পাঠিয়েছি রামচন্দ্রকে নিয়ে আসবার জন্য। বেশ, তাহলে নেমন্তন্ন রক্ষে করাটাই স্থির হলো। ফার্নান্ডিজ, আমার ময়ূরপঙ্খী নৌকো যেন প্রস্তুত থাকে। আর সঙ্গে যাবে তুমি, রমাই, রামমোহন আর বাছাই করা কজন বাইজি। রামমোহন, বাইজিরা কোথায়? তারা নৌকে উঠেছে মহারাজ। ফার্নান্ডিজ, নৌকো ছাড়ো। হুকুম মহারাজ। সেই চলো, চলো, বল ওঠো, বল ওঠো। কতবার বলেছি, বিভাগ ছিল আমি বেঁধে দেবো। কথা গেরাজি করো না কেন বৌমা? কেন মা? ব্যস্ত হচ্ছিল। বেশ হচ্ছিল না ছাই। দাও চিরুনটা আমাকে। যাতে কুচ্ছিত দেখায়, ইচ্ছে করে তাই করতে, এটাও বুঝতে পারিস না? না মা, বৌদিরাজ কত আল্লাহ, ওর সব গয়না দিয়ে আজ আমাকে সাজিয়ে দেবে বলেছে। আমি বারণ করছি বিভা, ওর গয়না তুমি গায়ে তুলবে না। কেন মা? শ্রীপুরের মেয়ে, ওরা সব টুকটাক জানে। ওর গয়না গায়ে দিয়ে শেষকালে স্বামীর বিষ নজরে পড়বে। তুমি বৌদিকে বিষ নজরে দেখো, তাই ওই সব কথা বলছো। শুনো মেয়ের কথা বলি, এতখানি বয়স হলো তোর, আর বুদ্ধি শুদ্ধি কবে হবে বিভা? ভিজে বিড়ালটির মতো। মা, আমি আর ওসব কথা শুনতে চাই না। জামাই গেল বুঝি। থাক থাক থাক, এসো এসো বাবাজি।
জামাই বাবা গিয়েছে, প্রণাম করবে। ভালো আছো? আচ্ছা, হ্যাঁ। গত বছরের মতো বন্যা হয়নি তোমাদের ওখানে? আগে না, তবে আশ্বিন মাসে এই নালিশ সম্বন্ধে কি করেছো? এই ইস্তাহার জারি করা হয়েছে। বাবাজিকে নিয়ে যাও, বিশ্রাম করো। এসো বাবা। মা জননী কই গো? আমার মা জননী কই? এই যে রানীমা, জয় হোক রানীমা। বসো বাবা রামমোহন, বসো। এই যে আমার মা জননী। ভালো আছে তো রামমোহন? আপনার শ্রীচরণ আশীর্বাদে রানীমা। জামাই কোথায় বাবা? আরামবাগে বিশ্রাম করছি। জামাইয়ের পথে কোনো কষ্ট হয়নি তো? না রানীমা, আমরা রেতে রেতি নৌকো বেয়ে এসেছি। মহারাজের গরম সহ্য হয় না, তাই দিনের বেলা নৌকো নোঙর করে রাখা হোক। ও তাই বুঝি এই পথে আসতে দেরি হলো? হ্যাঁ রানী। আমরা তো ভেবেই আসছি পথে কোনো আপদ বিপদ হলো বা। তোমার তরে এনেছি মা জননী, একবার পড়ো, দেখে আমার নয়ন জুড়াক। আহা, চমৎকার শাখা তোমাদের দেশে। এ আমার মা জননীর দেশে, মা জননীর তেরজার হাতের তৈরি। পড়ো মা, একবার আমি দেখি। কি সুন্দর মানিয়েছে। তুমি বিশ্রাম করো বাবাজি, আমি এসে অন্তঃপুরে নিয়ে যাবো। এই যে, ভালো আছেন? হ্যাঁ, তোমার ভাতটিকেও সঙ্গে এনেছো বাবাজি? আমি রসভাণ্ড, সঙ্গে না থাকলে কি চলে? বেশ বেশ, কিন্তু এখানকার মাটি বড় শক্ত, দেখো শেষকালে ভাণ্ডটি না ভেঙে যায়। ভালো মাটি, বড় ভালো, ভাঙবার ভয় নেই। তাহলেই হলো। রামমোহন কোথায় বাবাজি? অন্দরমহলে গেছে। ও, তাহলে তুমি বিশ্রাম করো বাবাজি, আমি কিংবা উদয় এসে তোমায় অন্দরমহলে নিয়ে যাবো। কালমিনী মামা, চুপ কর, শুনতে পাবে যে? রাবণ রাজার সঙ্গে দেখা হলো? তুমি একটা বিভ্রাট না বাদিয়ে ছাড়বে না দেখছি। এটা আমার রাজত্ব নয়। তাহলে ওদের জব্দ করার যে যুক্তিটা করা হলো? আমার ভাষায় কিছু করো না। সেবার বাসরে আপনার ল্যাজ বানিয়ে দিয়েছিল, তার শোধ নেব বলে তৈরি হয়ে এসেছি। না না না, ওসবের দরকার নেই। কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি সব দিক সামলে কাজ করব। আপনি আমার মনমরা হয়ে পড়লেন কেন মহারাজ? স্যার, কিচ্ছু ভালো লাগছে না, না এলেই হতো। এক কাজ করুন, অন্দরমহলে চলে যান। সেখানে শালিশাবাজরা আছে, তাদের দেখলেও খানিকটা শান্তি পাবে। তার ডাকতে না এলে যাই কি করে? জামাই, ঘরের ছেলে, আপনি যেখানে খুশি যাবেন। রেমো বেটা তো বুক ফুলিয়ে চলে গেল। রেমো আমার মহিষীকে মা বলে। তা আপনিও তো আপনার শ্বশুরের মহিষীকে মা বলেন। মা কোথায় গো, মা জননী কোথায় গো বলতে বলতে ঢুকে পড়ুন। আপনাকে আটকাবে কে? বলেন তো, আমি সঙ্গে যাই। তুমি যাবে অন্দরমহলে? ওসব মতলব করো না রমাই, বিপদে পড়বে। এই যে মন্ত্রী জাম্বুবান, ভালো আছেন? নামটাই ভুলে গেলে। আমি দেওয়ান পীতাম্বর। ভালো আছো রমাই? আগে হ্যাঁ, আমাদের মহারাজকে আর রমাই, দেখুন দেওয়ানজি, আমার সঙ্গে গুটি কয়েক বাইজি এসছে। তাদের তাদের বাসস্থানের সুব্যবস্থা করে দেওয়া হয়েছে। আপনার নাচ গানের আসরের ব্যবস্থা করা হয়েছে। সে হয় হবে, না হয় না হবে। না না, হবে না কেন, ব্যবস্থা করা হয়েছে। তাহলে এখন দয়া করে মহারাজকে অন্দরমহলে পাঠাবার ব্যবস্থাটা করুন। ও আচ্ছা, আমি এগুলি খোঁজ দিচ্ছি। তোমার ম্যাচটি কোথায় রেখে রে ভাই রাউন্ডা? ম্যাচটা? হ্যাঁ গো। ও হো হো হো, সেটা তো ভাই চন্দ্রদ্বীপে রেখে এসছি। কেন গো? সেটা তো আমার নিজের নয়, তোমাদের সঙ্গে আলাপ পরিচয় করবো বলে ওটা করে এসেছিলাম।
এখন তো চেনাশোনা হয়ে গেছে সব, কাজেই ভাবলাম ওটা আর দরকার হবে না, তাই রেখে গেলাম। বসো ভাই, বসো বসো। ওই দেখো কে আসছে। বসো ভাই বরের পাশে। কই কই আমার দিদি ভাই কই? দেখি একটু ভালো করে দেখি। হ্যাঁ, মুখটা একটু তোল না দিদি। বাহ বাহ দিদি, বাহ বাহ বাহ। বসন্ত রায় আর সেদিন নেই রে দাদু ভাই, নইলে দিদি ভাইকে দেখে আজ এইখানেই আচার খেয়ে পড়তাম আর মরতাম। এখন বুড়ো হয়েছি, ও রোগে না পড়লে আর মরণ হবে না। এককালে বুঝি খুব আচার খেতেন দাদা মশাই? ঘড়ি ঘড়ি আচার খেতাম দাদা, ঘড়ি ঘড়ি আচার খেতাম। বড় কঠিন রোগ ছিল তো দাদা মশাই, সারলো কি করে? ওই যে তোমার দিদিমা আসার পরেই সেরে গেল। তার সঙ্গে যেই চুপি চুপি হওয়া, ওই রোগ অমনি ভয় সুস্থ করে পালিয়ে গেল। তাই না? কি করে দেখি দেখি। তা আল্লাহ যদি হয়ে থাকে, একটু প্রাণ খুলে হাস না ভাই, দেখে নয়ন জুড়ুক। হ্যাঁ দাদু ভাই, দেখো দেখো আমার দিদিকে একটু ভালো করে দেখো। দেখে যদি আমি আচার খেয়ে পড়ি দাদা মশাই? তার যদি আচার খেতে পারো তাহলে তো বলবো বলি হারি দাদু, বলি হারি, তুমি রসিদ পুরুষ বটে। ভয় নেই, পড়তে আমরা দেবো না, লুপে নেবো। তোরা লুপে নিবি কেন? যার জিনিস সে লুপে নেবে। কি বলিস দিদি ভাই? হ্যাঁ ওমা, শুধু দিদি তুমি আমার মুখটি চুন করে দাঁড়িয়ে আছো কেন? ও আমার দাদু ভাই কোথায়? উদয়, মিনতি, যা তো চট করে আমার নাম করে একবার উদয়কে ডেকে নিয়ে আসো। যা যা, শিখি যা। চন্দ্রদ্বীপ থেকে বাইজিরা ছাড়া আর তো কেউ রামচন্দ্রের সঙ্গে আসেনি। তাহলে কোথেকে এলো? এখানকার লোক তো না, আমরাও তো কেউ কোনোদিন দেখিনি। ইচ্ছা করে গা ঘেসে চলে, যা তা বলছে সবাইকে। বলিস কি? ওগো বাছা, শোনো শোনো, শুনছো? ওগো শোনো শোনো শোনো, ওগো বাছা শোনো, জামাই মহারাজকে কোথায় নিয়ে বসিয়েছে বলতে পারো? গোয়াল ঘরে। গোয়াল ঘর? শোনো, কি জানি, গোয়ালে নিয়ে বসানোই বোধহয় নিয়ম। ওগো বিড়ালাক্ষী, শোনো। কাকে বলছো? তোমাকে। জামাইকে গোয়ালে নিয়ে গেছে কেন বলতে পারো? কে তুমি? আমি আমি জামাইয়ের পুরোহিত পত্নীর ননদ। আমাকে বিড়ালাক্ষী বলে ডাকলে কেন? নতুন লোক, নাম তো জানি না ভাই, বেড়ালের মতো চোখ তোমার, তাই। আমলো যা। দুটো কথা বলেই যাও না। ওগো দুটো কথা, এই যে সুপুনাখা। সুপুনাখা? এখনো অন্দর মহলে ঘুরে ঘুরে বেড়াচ্ছ? এমন বেহা মেয়ে মানুষ তো বাপের জামে দেখিনি। কেউ কে জানে কে বলে কিনা জামাইয়ের ননদ। তোর জামাইয়ের ননদ হবো কেন? জামাইয়ের পুরোহিত পত্নীর ননদ। তার যার ননদই হও না কেন, এখন ভালো ভালো অন্দর মহল থেকে যাবে কিনা বলো, নাহলে বকান্দাজ দেখে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। মুখ তো নয় যেন এক গাছ আছে একটা। আর তোর মুখ তো নর্দমা, ঝাঁট দিলেও পরিষ্কার হয় না। ওই রে, জামাইয়ের জলপান গুছুতে এত দেরি হচ্ছে কেন? এই যে নিখোঁজা জননী, আপনাকেই খুঁজছিলাম। ওমা, ইয়া করছি? আমি জামাই মহারাজের পুরোহিত পত্নীর ননদ। হ্যাঁ। আমি যে তোমায় চিনি ঠাকুর, তোমায় খেলে টেনে এনেছে। রমাই ভাড়না আগে অন্তর্মহলে ঢুকেছিলে কোন সাহসে? আগে সাহসে নয়, মহারাজার আদেশে। এটা চামার, এটা চামার রানীমা, এটাকে মারলে আমার কথা শোন মোহন, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। উদয়, এটা অন্দর থেকে বার করে দে বাবা। ছেড়ে দে বাবা, ছেড়ে দে। আপনার আদেশ রানীমা। বেশ, চল চল, তো বেটাকে আমি খাল পার করে রেখে আসবো রে বেটা। মা, মহারাজার কানে যেন কথাটা না যায়, তাহলে রক্ষে থাকবে না। জামাই বাবাজির বুদ্ধি শুদ্ধি একটু কম, হাজার হোক ছেলে মানুষ তো। সন্ধ্যের সময় অন্তঃপুরে একটা ব্রহ্ম হত্যা হতো যদি রাজমহিষী সেখানে না থাকতেন। কেন, কি করেছে কি? ওর সেই ভাতটাকে স্ত্রীলোক সাজিয়ে অন্তঃপুরে নিয়ে গিয়েছিল। স্পর্ধা। তারপর কোনো কথা গোপন করো না। সেখানে মেয়েদের সঙ্গে, এমনকি রাজমহিষীর সঙ্গে ও ঠাট্টা বিদ্রুপ করেছে। হ্যাঁ, লক্ষ্মণ, রামচন্দ্র কোথায়?
কোথায় রামচন্দ্র? গানের আসরে। নিশ্চিন্ত মনে গান বাজনায় মেতেছে। মহারাজ যদি শুনে থাকেন, আমার বুক কাঁপছে বৌদি। না না, মহারাজের কাছে যায়নি, তাহলে এতক্ষণ একটা হইচই বেঁধে যেত। ওই যে তোমার দাদা আসছে। সব কথা শুনেছেন, আমি রামচন্দ্রকে পাঠিয়ে দিচ্ছি। ওরা যেন ঘরের দরজা না বলে। কি হবে? ভগবান জানেন না। রাজপুর সরকারকে হুকুম দিয়েছেন, আজকে রাত্রে রামচন্দ্রের মাথা কেটে ফেলতে। চুপ চুপ, বিভা যাতে কথা না শুনে। আমাকে লুকিও না দাদা, কি হয়েছে বলো। এসে বলছি বোন, এসে বলছি। আরে এসো যুবরাজ ভায়া, এসো এসো। তোমার ভগ্নীও এলেন না, তোমার গৃহিণীও এলেন না। তুমি না হয় এসে একটু গানের আসরে বসো। বাইরে এসো, কথা আছে। কি ব্যাপার? রমাই ভাঁড়কে স্ত্রীলোক সাজিয়ে তুমি অন্তঃপুরে পাঠিয়েছিলে? না, সত্যি বলছো? নিশ্চয়ই। তবে কি ঠাট্টা বিদ্রুপ করবে বলছিল? আমি তো মত দিইনি। শোনো, এখনই তোমাকে যশোর ছেড়ে পালাতে হবে। কেন? মহারাজ তোমার প্রাণদণ্ডের আদেশ দিয়েছেন। তার মানে? এসো এসো বলছি। তাওই মশাই বিভাকে নিয়ে মহারাজের কাছে গেছেন, তোমাকে এখনই সেখানে যেতে বললেন। ও, আপনি রামচন্দ্রকে নিয়ে বিবাহ করে যান, আমি এক্ষুনি আসছি। যুবরাজ, রামমোহনকে রেখে দাও, আমি এক্ষুনি যশ ছেড়ে চলে যাবো। এই কি অবস্থা? রাগ করো না ভাই, রাগ করো না, সেই ব্যবস্থাই হচ্ছে। মামা, আপনি রামচন্দ্রকে বিবাহ করে নিয়ে যান, আমি এক্ষুনি আসছি। এসো এসো বাবু, এসো। না দাদা, আমি যাবো না, আমি যাবো না। হায় না, হায় না। না দাদা। বাবা প্রতাপ, বাবা প্রতাপ, এও কি সম্ভব? কেন সম্ভব নয়? ছেলে মানুষ, সে তোমার অবজ্ঞার পাত্র, সে কি তোমার ক্রোধের যোগ্য বাবা? আগুনে হাত দিলে হাত পড়ে, আগুন ছেলে মানুষ বলে ক্ষমা করেন। এখন আমার বিশ্রামের সময় বিরক্ত করবেন না, জানে কেন? দেখো বাবা, যে অপরাধ করে সে দুর্বল, ক্ষমা যে করে সেই শক্তিমান। দেখুন খুড়ো মশাই, যশোরের রায় বংশের মান অপমান কিসে হয় সে বোধ যদি আপনার থাকতো, তাহলে ওই পাকা মাথাটাকে ধুলোয় লুটিয়ে দেবার ব্যবস্থা আমাকে করতে হতো না। আমার দুর্ভাগ্যই আপনাকে বাঁচিয়ে রেখেছে। আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, জান এখান থেকে। বুঝেছি প্রতাপ, যে ছুরি একবার তুমি তুলেছ, কারো রক্তপান না করে সে ফিরবে না। বেশ, আমি ছিলাম তোমার প্রথম লক্ষ্য। পড়ুক তোমার ছুরি, আমার বুকে পড়ুক বাবা। বিভার কথা একবার ভেবে দেখো বাবা। বিভার কথা বিভা ভাববে, আপনাকে তার জন্য ওকালতি করতে হবে না। বিভা আমার মেয়ে, বংশমর্যাদা জ্ঞান ওর আছে। বেশ, ওর কি বলবার আছে বলুক, আমি শুনবো। আচ্ছা, আয় তো দিদি, দিদি। সব কথা শুনেছো বিভা? একটা ভাঁড়কে স্ত্রীলোক সাজিয়ে অন্তঃপুরে নিয়ে গিয়ে তোমার মাকে অপমান করবার মতো দুর্বুদ্ধি যে মাথাটায় গজিয়েছিল, সে মাথাটাকে আমি কেটে ফেলবার হুকুম দিয়েছি। কিছু বলবার আছে? আপনি মহারাজ, আপনি দণ্ডদাতা বিচারক। শুনলেন খুড়ো মশাই? একটা অপদার্থ স্বামীর জীবনের চেয়ে যশোর রাজবংশের সম্মান বিভার কাছে অনেক বড়, জানে কেন? কি করলি দিদি, কি করলি? মহারাজের পায়ে ধরে তোর স্বামী প্রাণ ভিক্ষা চেয়ে নে দিদি, চেয়ে নে। আজ রাত্রে অন্তঃপুর পাহারা দেবার ভার তোমার। পাহারা দেবার লোক মহারাজের যথেষ্ট আছে, ও ভার আমি নেব না। স্নেহ অতিক্রম করে কর্তব্য পালন আমি করতে পারবো না। পারবে না? না মহারাজ, পারবো না। ও রাজমান, মহারাজ, মুখতিয়ার খাঁকে বল অন্তঃপুরের সব দরজায় কড়া পাহারা মোতায়েন করতে, কেউ যেন বাইরে যেতে না পারে।
আর সে নিজে সিং দরজা পাহারা দেবে। যোগ মহারাজ। পাহারা দেবে মুক্তিয়ার খাঁ, কিন্তু তাই রইলে তুমি। কেউ যদি পালিয়ে যায় কৈফিয়ত দিতে হবে তোমাকে। যাও। দাদু, তুমি একটু স্থির হয়ে আমার কাছে বসবে। এসো দাদু। দাদু, কি হলো? কোনো ভয় নেই বিভা, আমি বেঁচে থাকতে রামচন্দ্রকে কেউ স্পর্শ করতে পারবে না। শোনো না, সীতারাম, দরজা খোলো, আমি বাইরে যাব। হুকুম নেই যুবরাজ। দরজা খোলো, বিশেষ দরকার। মহারাজের কড়া হুকুম। আমাকে যেতেই হবে, ইচ্ছা হয় জোর করে আটকাও। আপনি জানেন আমি তা পারবো না, কিন্তু আমার বাঁচবার উপায়। কি করতে বলো? আমাকে বেঁধে রেখে যান, একটা কৈফিয়ত দিতে পারবো। বেশ, তাই হোক। সামনে ফাটাতে ভাগবাত আছে যুবরাজ। আচ্ছা, আমি যাই একবার হয়তো বলবেন এখনই ওর মাথা কেটে আনো। হাতে পায়ে ধরে কোন রকমে আজকে রাতটুকু ভিক্ষা চাই নিয়েছি, তাও তর সইলেন। মহারাজকে একবার বিবাহের কথা ভেবে দেখলেন না? তবে কার কথা উনি ভেবেছেন যে আজ বিবাহের কথা ভাববেন? সন্ধ্যের পর পিশাচের দাস হন, মানুষ তো থাকেন না। তুমি বা কেন মহারাজের কানে কথা তুলতে গেলে? হাসির কথা, উনি যে ব্যাপারটা এইভাবে নেবেন আমি ভাবতেই পারিনি। তাহলে এখন কি হবে? তাই চেষ্টা করছি আজকে রাত্রি যাতে যশোর থেকে পালাতে পারি। একই অত্যাচার যুবরাজ, একই অত্যাচার। আমি মহারাজকে বলবো যে আপনি জোর করে বেঁধেছেন। সিং রাজ্যের মুক্তিয়ার খাঁ আছে, সেটা কি করে পার হন দেখবো। কে? আমি, দরজা খোলো। আমার সামনে থেকে তোর জন্য তার এই বিপত্তি। আমি তোমায় কাঁধে করে নিয়ে যাবো তোমার নৌকোয়। আসুক লক্ষ্মণ সর্দার, দেখবো কতখানি তার বুকের পাটা। কি ভরসায় তুমি এই কথা বলছো রামমোহন? আপনার শ্রীচরণের আশীর্বাদে আর এই লাঠির ভরসায় 100 লোকের মরানো এই লাঠির জোরে। যশোরের রাজবাড়িতে 100 ঢের বেশি লাঠি আলাতে রামমোহন, লাঠিতে কিছু হবে না, অন্য উপায় ঠিক করতে হবে। তোমাদের নৌকো কোথায়? আগে দক্ষিণের খালে। দক্ষিণের খালে? আগে হ্যাঁ। একটা উপায় হলেও হতে পারে। আচ্ছা তুমি সমস্যা তোমাদের ময়ূর পঙ্খী কোথায়? বড় নৌকো তো খালের মধ্যে ঢুকতে পারেনি, খালের মুখে আছে। এই নৌকে বাইজিরা এসেছে। নৌকোর মাঝি মোল্লারা? তারা সব নৌকোই আছে। যুবরাজ, আমি মহারাজকে ফিকে বেঁধে খালে ঝাঁপিয়ে পড়বো? না না মোহন, এমন অসম্ভব কাজ করতে যাবো না, একটা অন্য উপায় ঠিক করতে হবে। আচ্ছা মোহন, দড়ি দিয়ে নৌকো নামতে পারবে? খুব পারবো। এই কথা তো আমার মাথায় আসেনি যুবরাজ, কিন্তু দড়ি দড়ি কোথায় পাবো? দড়ির ব্যবস্থা আমি করছি, তুমি অপেক্ষা করো। শোনো আমার মহলে যেখানে যত বিছানা চাদর আছে সব নিয়ে এসো। কি হলো দাদু, কি উপায় করলে? উপায়টা হয়েছে দাদা মশাই, তোমরা এখানে অপেক্ষা করো, আমি এসে ডেকে নিয়ে যাবো। আচ্ছা দাদু। হে ভগবান। এই কথা না আরো চাই শুরু মাছ হাত থেকে মুখ হয়ে পৌঁছানো যায়। আর তো নেই, চলো বিবাহ করতে গিয়ে নেবো। আচ্ছা তোমার সন্তান বেঁচে থাকতে কোনো ভয় নেই মা জননী, কোনো ভয় নেই। ভগবান তোমার মঙ্গল করুন, ভগবান তোমার মঙ্গল করুন। তুই আগে নেমে যা রেমো, তারপর আমি নামছি। তুমি পারবে দাদু? পারবে নামতে? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো।
নেবে যা দেবো। সাবধান। গোল করিসনি। টুক্কা 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 টুক্কা। টুক্কা টুক্কা টুক্কা। নৌকো নিয়ে চল ময়ূরপঙ্খীর কাছে। দেখি সব ঘুমিয়ে পড়ছে। চুপ চুপ সাহেব, বড় বিপদ। এখন নৌকো ছাড়তে হুকুম দাও, পরে সব শুনবে, পরে সব শুনবে। আসুন আসুন মহারাজ। দাদু, তৃতীয় প্রহরের ঘন্টা বাজলো না? হ্যাঁ দাদা মশাই, নৌকো নিশ্চয়ই এতক্ষণে ভৈরব নদীতে পড়েছে। কি বলো? খুব সম্ভব। পথে যদি কোন রকম বাধা না পেয়ে থাকে। বাধা? হ্যাঁ, তাও তো বটে। রাজবান, ও কিসের আওয়াজ? কামানে। কামানে? আর ভয় নেই বিভা, নৌকো ভৈরবে পড়েছে। কি করে বুঝলে দাদা? কামানের আওয়াজ শুনলি না? ওদের নৌকোয় কামান আছে, এই তারই আওয়াজ। যাক, ভগবান রক্ষা করেছে, ভগবান রক্ষা করেছে। আর ওদের নৌকো আটকাতে পারবে না তো? কার সাধ্য ওদের নৌকো আটকায়? ময়ূরপঙ্খী নৌকো পাখির মতো উড়ে চলে যায়। জোর করে উদয় হাত পা বেঁধেছে এ আমি বিশ্বাস করি না মুক্তিয়া। ইচ্ছে করে বাঁধিয়েছে এই নমক হারাম পাটা। না না, সব দোষ আমার বাবা প্রতাপ, সব দোষ আমার। আপনিও যে এর মধ্যে আছেন তা আমি জানি খুড়ো মশাই। এখন বলুন পালালো কোন পথে? সিংহার যত বন্ধ ছিল বলুন, গোপন করবেন না। ওই রামমোহন আর জামাই দাদু ছাদ থেকে দড়ি বেয়ে নৌকায় নামেন। দড়ি পেল কোথায়? ওই অন্দর মহলের চাদর পাকিয়ে তৈরি করা হয়েছিল। বুঝেছি, এ বৌমার বুদ্ধি। শুনুন খুড়ো মশাই, আপনি যদি বার দিগত যশোরে আসেন তাহলে উদয়ের প্রাণ বাঁচানোর দায় হবে। আমি জানি সে নির্বোধটা পরের ইচ্ছে মতো কাজ করে, তাই সেই যাত্রা বেঁচে গেল। শুনুন খুড়ো মশাই, আপনি এই মুহূর্তে যশোর পরিত্যাগ করুন, এই আমার আদেশ। ভালো কথা প্রতাপ,
তাই হবে। ভগবান তোমার মঙ্গল করুন বাবা প্রতাপ, ভগবান তোমার মঙ্গল করুন। মুক্তিয়ার, সীতার আমার ভাগবতকে বরখাস্ত করা হল। দারোগাকে বলো 20 ঘা করে বেত মারুক এই বেঈমান বেটাতে। এই রইল দিদি সেটার, এই সেটা আর বাঁচবে না। সব তার কথা প্রতাপ ছিঁড়ে দিয়েছে দিদি, সব তার কথা ছিঁড়ে দিয়েছে। সুখে থাকো শুরু মা, সুখে থাকো দিদি, সুখে থাকো। দাদু, ওরে আমার দাদু, দাদু দুঃখ করিস না দাদু, দুঃখ করিস না। সুখে থাক ভাই, সুখে থাক। শোনো সবাই, 2 বছরের বাকি বকেয়া খাজনা 3 দিনের মধ্যে কাচারিতে উসুল দিতে হবে। শোনো সবাই, 2 বছরের বাকি বকেয়া খাজনা 3 দিনের মধ্যে কাচারিতে উসুল দিতে হবে। যারা না দেবে তাদের অস্থাবর সম্পত্তি, হাল গরু যা কিছু সব রাজ সরকারে বাজেয়াপ্ত হবে। তিন দিনের মধ্যে বাকি বকেয়া জমা দেবো করছি। চলো বৈরাগী ঠাকুরের কাছে গিয়ে তার সাথে পরামর্শ করে যা হয় করা যাবে, তাই চল। তাদের অস্থাবর সম্পত্তি হাসপাতাল তো কম নয়, বলা নেই কওয়া নেই, দলবল নিয়ে ভেতর ঢুকে পড়েছো। মানা মানে না হুজুর। যুবরাজ ভাই, আমার প্রাণের রাজা, তোমরা এখানে কেন এলে বৈঠক ঠাকুর? আমরা রাজাকে মানি না, আমরা তোমাকেই রাজা করব। কাকে মানিস নে রে? হ্যাঁ, কাকে রাজা করতে চাস তোরা? পেনলাম হই মহারাজ, আমরা দরবার করতে এসেছি হুজুরের কাছে। এই তোমার সেই বৈরাগীটা না? তুমি সমস্ত প্রজাদের খেপিয়ে তুলেছ। খেপিয়ে বেড়ানোই যে আমার কাজ, নিজে খেপি সবাইকে খেপাই। আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাসে, আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাসে। ওরে আকাশ জুড়ে মোহন সুরে কি যে বাজে কোন বাতাসে, আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন খেপাসে। ওরে খেপার দল, গান ধর রে গান ধর, রাজাকে পেয়েছিস, আনন্দ করে নে, আনন্দ করে নে। আমি এতক্ষণ অবাক হয়ে দেখছিলাম তোমাদের স্পর্ধা কত দূর বেড়েছে। ওসব পাগলামো করে আমাকে ভোলাতে পারবে না। মাধবপুরের 2 বছরের খাজনা বাকি পড়েছে, দেবে কিনা? না মহারাজ, দেব না। দেবে না? যা তোমার নয় তা তোমাকে দিই কেমন করে মহারাজ? আমার নয়? আমাদের ক্ষুধার অন্ন তো তোমার নয় মহারাজ। যিনি আমাদের প্রাণ দিয়েছেন এ অন্ন যে তারই, সে তোমাদের দিই কেমন করে? তুমি প্রজাদের খাজনা দিতে বারণ করেছো। হ্যাঁ মহারাজ, আমি তো বারণ করি। ওরা মুখ্য, পেয়াদার ভয় সব দিয়ে দিতে চায়। আমি ওদের থামিয়ে রাখি, বলি পাগল, সব দিলে যে তোরা প্রাণে মরবি, মহারাজকে প্রাণী হত্যার পাপে পাপই করবি। খবরদার খাজনা দিস। তুমি প্রজাদের খাজনা দিতে বারণ করেছো। হ্যাঁ মহারাজ, আমি তো বারণ করি। ওরা মুখ্য, পেয়াদার ভয় সব দিয়ে দিতে চায়। আমি ওদের থামিয়ে রাখি, বলি পাগল, সব দিলে যে তোরা প্রাণে মরবি, মহারাজকে প্রাণী হত্যার পাপে পাপই করবি। খবরদার খাজনা দিস নি। তোমার কপালে অনেক দুঃখ আছে বৈরাগী। কপালের দুঃখ যে আমরা আমাদের বুকে রেখেছি মহারাজ, বেঁচে থাক আমাদের দুঃখ। ইচ্ছে করছে তোমার এই কণ্ঠি শুদ্ধ কণ্ঠাটাকে টিপে ধরে চিরদিনের মতো বাকরোধ করে ছেড়ে দিই। মুক্তিয়ার, নজরবন্দি সাহেব। থাম থাম থাম। আর পরে কাটাতে ফটকে পার করে দিই।
দেখো না, লোকগুলো শুধু শুধু এসে হই হই করে চলে গেল। মহারাজ তো চোটে আগুন, এ সব দোষ পড়বে উদয়ের ঘাড়ে, এ তোমরা দেখে নিও। মহারাজ, বৌমাকে আমি তার বাপের বাড়ি পাঠাতে চাই। উদয়ের অধঃপতনের মূলে আছেন তিনি। বৌমা কি এখন বাপের বাড়ি যেতে চাইবেন? তার ইচ্ছা মতো কোনো কাজ হবে না। আজই আমাকে জানিয়ে দেবে কখন তিনি যেতে প্রস্তুত হতে পারবেন। আচ্ছা, আমি বৌমাকে জিজ্ঞেস করছি। তুমি সীতার আমার ভাগবতকে মাসোহারা দাও। জি মহারাজ। ভবিষ্যতে আজ যেন তাদের কোন রকম সাহায্য না করা হয়। আমি দোষী, তাদের দণ্ড দিয়ে আপনি আমাকেই দণ্ডিত করেছেন মহারাজ। তাদের হয়ে আমি দণ্ডভোগ করছি। কোনো সাহায্যই তারা পাবে না, এই আমার আদেশ। তুমি যেতে পারো। হ্যাঁ, আর একটা কথা, বৌমাকে আমি তার বাপের বাড়ি পাঠাতে চাই, তিনি যেন প্রস্তুত থাকেন। কেন মা আমাকে বাপের বাড়ি পাঠাতে চাইছেন? অত শত জানি না বাচ্চা, মহারাজ বললেন বৌমাকে বাপের বাড়ি পাঠাতে হবে, তাই তোমায় বলছি তৈরি হয়ে নিতে। কেউ নিতে আসেনি, আমার যাটাকে ভালো দেখাবে মা। কেন ভালো দেখাবে না? অন্য কোথাও নয়, বাপের বাড়ি। সুরমা কি কোনো অপরাধ করেছে মা? কি জানি বাবা, মহারাজ কি ভেবে কি করেন। আমাকে কষ্ট দেওয়া ছাড়া আর তো কোনো কারণ দেখি না। কেন, সুরমা কি ভিখারি? যখন খুশি রাখবে, যখন খুশি বিদায় করে দেবে। বেশ, তার যদি রাজবাড়িতে জায়গা না হয় আমাকে বিদায় দাও, আমিও চলে যাই। এখানকার অনেক শান্তিতে থাকবো, সে আমি যেখানেই থাকি না কেন। উদয়, উদয় শোন বাবা, উদয়। আমার কাছে আর জানা, বৌমা যদিও বা বাপের বাড়ি যেতে রাজি হলো, ছেলে বলে বউ চলে গেলে সেও বাড়ি ছেড়ে চলে যাবে। চুপ করেছে রানীমা, চুপ করে। শ্রীপুরের মেয়ে সব এক একটি গুণী, এক সন্ন্যাসী ওদের রাজার গুরু। আমার বড় জায়ের পিসেমশাইয়ের নাতনির বিয়ে হয়েছে শ্রীপুরে, তার কাছেই তো শোনা। আমাদের রূপকিনিও কম গুণীর নয়, টুকটাকে তারও খুব হাত যশ। তোমার সঙ্গে জানাশোনা আছে নাকি? বামি তো রোজ যায় তার বাড়ি। কে? আমাদের বামি? হ্যাঁ গো রানীমা, দাও না একবার তাকে সেখানে পাঠিয়ে। এমন ওষুধ এনে দেবে যে তখনই যুবরাজ বউকে বিষ নজরে দেখবে। তখনই আমার যে নিজের চোখে দেখা রানীমা। মন খারাপ করো না লক্ষ্মীটি, আমি চলে গেলে মহারাজ যদি তোমার সুনজরে দেখেন, তখন তার অনুমতি নিয়ে আমাকে আনিয়ে নিও। তুমি মহারাজকে চেনো না সুরমা, চেনো না। পাষাণের চাইতেও যদি কোনো কঠিন জিনিস থাকে তিনি তাই। নইলে বাপের অধিক যত্নে যে খুলো তাকে মানুষ করেছেন, তাকে খুন করতে চান? বিভাকে দেখিয়ে দিয়েছি তোমার সব জিনিসপত্র কোথায় রইল। জিনিসপত্র আমার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এত দেরি করলি মঙ্গলা, দুটো পান আনতে। রানীমার মহলে পান সাজা হচ্ছে বৌরানী, বামি পান সাজছে, বললো এই দুটো এখন নিয়ে যা, পরে পানের ডিবে পাঠিয়ে দিচ্ছি। আমি তো চললাম, আর তোদের যখন তখন পানের জন্য বিরক্ত করবো না। কি মশলা দিয়ে পান সেজছে রে? কম ঝাঁঝালো, ঠিক না? কাঁচা সুপুরি নাকি? মাথাটা কেমন ঘুরছে। একটু জল খান বৌরানী, কেটে যাবে। না রে, বুক কেমন করছে। বৌদি, কি হয়েছে বৌদি? কি জানি কি হলো, তোমার দাদাকে ডাকো দিবা, আমার বুক কেমন করছে। কেন এমন হলো বৌদি? বের করো না, শিখে ডাকো তোমার দাদাকে,
আমার বুক চলে গেল। তুমি বাধা দিও না মা, আমি সুরমার সঙ্গে যাই। মহারাজের অনুমতি না নিয়ে গেলে তিনি যে রাগ করবেন বাবা। শিখে যাও, বৌদি কেমন করছে। কেন, কি হয়েছিল? পানের সঙ্গে বিষ খাইয়েছে, বৌদি আর বাঁচবে না। কি অপরাধ করেছিল নিরীহ বাচ্চাটা তোমাদের কাছে। মামি, মামি, মামি। কি রানীমা, বৌমা কি ওষুধ খেয়েছেন? হ্যাঁ, পানের সঙ্গে সেটা দিয়েছি তো। অত কড়া ওষুধ আনবি কেন? কড়া ওষুধ তো চেয়েছিলেন রানীমা, তাই বলে অত কড়া। এই আমার গলার হার নেই, এই রুল ওষুধটা নেয় মা, শিগগির নিয়ে আয়। ছোট্ট চলে যা, ছোট্ট চলে যা মা। পানের সঙ্গে বিষ খেয়েছেন? আগে মঙ্গলা তো তাই বললে হুজুর। সব পুরো হচ্ছে। আচ্ছা তুই যা। একটু পানি ধরে তো। বৌদি, কথা দাও, তোমার দাদাকে দেখবে। কথা দিচ্ছি বৌদি, কথা দিচ্ছি। আমি এসছি। সুরমা, আমার ঘরের লক্ষ্মী, আমার সব অপরাধ ক্ষমা করো মা। শান্তি হোক, তোমাদের আপদ বালাই দূর হলো মা, শুনলে তো শেষ কথা। শান্তি হোক। এখন তোমাদের রাজবাড়ির শ্রী ফিরে আসুক। আমাকে আর ধরে রাখার চেষ্টা করো না। মহারাজ যদি আমাকে আটক করবার চেষ্টা করেন, বিষ আমি জোগাড় করতে পারবো। এখানে এসে আজ এই প্রথম শান্তি পেল। বৌদি, আমি বৌমাকে মেরে ফেলেছি মহারাজ, আমাকে শাস্তি দাও। তুমি মেরে ফেলেছো? তার মানে? আমার দুর্বুদ্ধি মহারাজ, যাতে উদয়ে চক্ষুশূল হয় সেই চেষ্টা করতে গিয়েছিলাম। কি এনে খেতে দিল পানের সঙ্গে? কে এনে দিল? কার কাছ থেকে এনে দিল? বামি দাসী রুক্মিণীর কাছ থেকে দুটো বড়ি এনেছিল, বললে পানের সঙ্গে খাইও, ছেলে দু চক্ষে বউকে দেখতে পারবে না। সতীলক্ষ্মী বৌরানীরে বিষ খাইয়ে মারল। এই অত্যাচারের কি কোনো বিচার নেই? কেন থাকবে না? দিল্লির বাদশার কাছে দরখাস্ত করলে তখনই এর বিচার হয়ে যায়। না ভাই সব, আমাদের পরামর্শ মতো ভগবদ্দা দিল্লি যাবে, নিজের হাতে দরখাস্তখানা বাদশাকে পেশ করবে। দরখাস্ত ভগবদ্দা লিখে এনেছে, তোমরা শোনো। ভগবদ্দা পড়ে শোনো। মহারাজ প্রতাপাদিত্যের অত্যাচার সহ্য করিতে না পারিয়া আমরা বাদশার শরণাপন্ন হইতেছি। সম্রাটের সহিত যুদ্ধ করিবার জন্য মহারাজ গত 3 বৎসর অজন্মা হইয়াছে, কর দিতে পারি না, অতিরিক্ত কর দিব কি করিয়া। যুবরাজ উদয়াদিত্য প্রজার পক্ষ লইয়াছেন বলিয়া নির্যাতন ভোগ করিতেছেন। যুবরাজ পত্নী শ্রীপুর রাজার কন্যা সুরমা দেবীকে বিষ দিয়া হত্যা করা হইয়াছে। মহাশক্তিমান দিল্লীশ্বর আমাদের প্রার্থনা, মহারাজ প্রতাপাদিত্যকে সিংহাসনচ্যুত করিয়া তদীয় পুত্র যুবরাজ উদয়াদিত্যকে সিংহাসনে স্থাপন করিয়া যশোর রাজের প্রজাবৃন্দকে রক্ষা করুন। ইতি
যশোহরের নিপীড়িত প্রজাবৃন্দ। তোমার যাতায়াত আর রাহা খরচার ধরুন এই টঙ্কা তোলা হয়েছে, একটু বুঝে খরচা করো দাদা, আর নিজের হাতে দরখাস্তখানা বাদশার হাতে তুলে দেবে। তার বলতে হবে আমি নিজে বাদশার হাতে তুলে দেব। দরখাস্তখানা দিল্লির বাদশার হাতে না দিয়ে আমার হাতে দিলে কেন? আমি আর ওদের দলে থাকতে চাইনি মহারাজ। আবার চাকরিতে বহাল হতে চাও? হ্যাঁ মহারাজ। রাজমান, এই বেঈমান বেটাকে 50 গা চাবুক লাগে। মহারাজ জানিয়ে যাও। মন্ত্রী, তুমি কি বলতে চাও? যুবরাজ এর মধ্যে নেই মহারাজ। আমারও তাই মনে হয়। কি করতে বলো? এসব ওই মাধবপুরের প্রজাদের কাজ, ওদের সৎ পরামর্শ দেবার লোক নেই। সীতারা আমার সনাতনের মতন লোকের কথায় ওরা নেচে ওঠে। সেই বৈরাগীটাকে ছেড়ে দিলে ওরা শান্ত হবে? আমার তো তাই মনে হয় মহারাজ। বেশ, তাকে ছেড়ে দাও, তার জায়গায় যুবরাজকে আটকে রাখো। সে কি কথা মহারাজ, সদ্য পত্নী শোকে তিনি কাতর। মন্ত্রী, উদয় আমার জ্যেষ্ঠ পুত্র, এ রাজ্যের ভাবী উত্তরাধিকারী, সে আমার স্নেহভাজন, কিন্তু সে দুর্বল চিত্ত, মেরুদণ্ডহীন। এইসব চক্রান্তকারীরা তাদের শক্তি বৃদ্ধি করবার জন্য তাকে দলে টানবার চেষ্টা করছে। মূর্খেরা জানে না যে যশোরকে বিপন্ন করবার চেষ্টা যে করবে, আমার হাত থেকে তার নিস্তার নেই, সে আমার পুত্রই হোক আর তিনি পিতৃব্যই হন। না, তুমি বাধা দেবার চেষ্টা করো না। উদয়কে রক্ষা করবার একমাত্র উপায় তাকে নজরবন্দিশালায় আটকে রাখা। তুমি আজই তাকে সেখানে পাঠাবার ব্যবস্থা কর। যুবরাজ না, উদয়। বন্ধু, আজ তুমি মুক্ত, তোমার স্থান আমি নিলাম। মহারাজার আদেশ। দুঃখ করো না ভাই, দুঃখকে যে হাসি মুখে বরণ করে নিতে পারে সেই তো ভাগ্যবান। নিজের জন্য আমি দুঃখ করিনি ঠাকুর, আমার দুঃখ হয় মহারাজার জন্য। ভয় ওর মনে বাসা বেঁধেছে, এক তিল শান্তি নেই। এই অভিশাপ থেকে আমি যেন অব্যাহতি পাই, এই আশীর্বাদই করো ঠাকুর। বলে ঠাকুর, বিদায় দাও ভাই, আবার দেখা হবে। দেখা হবে? হবে বই কি, তুমি আর আমি এক পথের পথিক। মহারাজ, মহারাজ, শরবত এনেছি। দেখ মোহন, আমি ওই যশোরের কথাই ভাবছিলাম। আগে প্রতাপাদিত্য লোকটা সাংঘাতিক, ওকে আমি কখনো ক্ষমা করবো না। তাহলে আমার মা জনমুখী বা যশোরে ফেলে রেখেছেন কেন? এখানে নিয়ে আসুন তাকে। তুই বলিস কি মোহন, প্রতাপাদিত্যের মেয়েকে ঘরে আনবো আমি? কেন আনবেন না? তিনি আপনার মহিষী, চন্দ্রদ্বীপের রাজলক্ষ্মী, আনবেন না কেন? সে আমি জানি, কিন্তু প্রতাপাদিত্য যদি মেয়েকে না দেয়? না দেয়? কার সাধ্যি? মা জননীকে আমার জোর করে আটকে রাখে? জোর করে ছিনিয়ে নিয়ে আসবো প্রতাপাদিত্যের হাত থেকে, তা তিনি যত বড় রাজাই হন না কেন। না না মোহন, ওইরকম গোয়া তুমি করতে যাসনি। তুই বরং যুবরাজের সঙ্গে দেখা করে ওদের মনের ভাবটা জেনে আন, তারপর না হয় আনার ব্যবস্থা করা যাবে।
সে যুক্তি মন্দ নয়। তাহলে আজই আমি যাত্রা করি মহারাজ। বিভা, দাদা, বস। মহারাজের অনুমতি পেয়েছি, এখন থেকে আমি রোজ আসবো সকাল সন্ধে। মহারাজ অনুমতি দিলেন? হ্যাঁ। বেশ, বড় একলা লাগতো বোন। ভালোই করেছিস। কাল থেকে তোমার খাবার নিয়ে আসবো রাজবাড়ি থেকে। কেন রে? এখানে খাবার তো কোনো কষ্ট নেই। সবই তো পড়ে থাকে। আমরা শুনেছি তুমি কিচ্ছু খাও না। মা কত কাঁদতে লাগলে। বেঁচে থাকতে আর ইচ্ছে নেই বোন, কোনো কাজেই। তোর একটা ব্যবস্থা করতে পারলে আমি শান্তিতে যেতে পারতাম তোর বৌদির কাছে। রানী দিদি, আপনার শ্বশুরবাড়ি থেকে লোক এসেছে। কে এসেছে? সেই রামমোহন। মোহন? বিভাকে নিতে এসেছে? তা তো জানি না যুবরাজ, রানীমার সঙ্গে গল্প করছে। বিভা, তুই যা বোন। যাবক্ষণ একটু পরে। না না, এখনই যা, আর দেরি করিস না। যদি সুবিধা হয় খবরটা আমাকে পাঠিয়ে দিস। ভগবান বোধহয় মুখ তুলে চাইলেন। তুই যা বোন, যা, দেরি করিস না, যা যা। আমার উপর হুকুম হলো, যা একবার ওখানকার খবর নিয়ে আয়, আর তোর মা জননীরেও ডেকে আয়। এই যে আমার মা জননী। ভালো আছে মোহন? ভালো আছি মা জননী। যা বলছিলুম রানীমা, গোটা রাজবাড়িটা একবারে আঁধার হয়ে আছে। এই এতটুকুন বেলা থেকে কোলে পিঠে করে আমার রাজাকে মানুষ করেছি। তেনার মনের দুঃখ আমি যেমনটি জানি তেমনটি আর কেউ জানে না রানীমা। যুবরাজ কোথায় রানীমা? তেনার সাথে পরামর্শ করবার কথা আমাদের মহারাজ বলে দিয়েছেন। যুবরাজের সঙ্গে দেখা হবে না বাবা মোহন। কেন রানীমা? আমার অদৃষ্ট, মহারাজ তাকে কয়েদ করেছেন। সে কি রানীমা? এ রাজপুরীতে শনির দৃষ্টি পড়েছে বাবা। বিভাকে এখান থেকে পাঠাতে পারলে আমিও নিশ্চিন্তি হই। তুমি জামাইকে বলো যত তাড়াতাড়ি পারে বিভাকে নিয়ে যাবার ব্যবস্থা যেন করে। মা, আমি আর একটিবার দাদার কাছে যাই, খবরটা দিয়ে আসি। আমি একবার যুবরাজকে প্রণাম করে আসবো রানীমা। না মোহন, আমি ছাড়া আর কারো যা মহারাজার বারণ। তুমি বসো, আমি আসছি। আজ আমি নিশ্চিন্ত হলাম বিভা। সত্যি বলছি বোন, আমার বড় ভয় হয়েছিল রামচন্দ্র বুঝিবা শোধ নেবার জন্য আমাদের সঙ্গে সম্পর্কই তুলে দেয়। এবার তুই এখান থেকে পালিয়ে বাঁচবি। কাঁদছিস কেন রে? এখানে কি সুখে ছিলি বলতো বোন? কেবল দুঃখ, কষ্ট আর দুশ্চিন্তা। যা, রামমোহনকে কি বলগে যা, রামচন্দ্র যত শিগগির পারে যেন তোকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। কথা দাও, দাদাকে দেখবে। আমি নিশ্চিত হলাম। এখন আমার যাওয়া হবে না দাদা। সে কি? আমার জন্য আজ তোমার এত কষ্ট, এত দুঃখ, আর আমি তোমাকে একলা ফেলে রেখে সুখ ঐশ্বর্য ভোগ করতে যাব? তা হয় না দাদা। আমি গিয়ে মোহনকে বলছি এখন আমার যাওয়া হবে না। তুই বেটা আমার নাম করে ভিক্ষে চাইতে গেলি, আর প্রতাপাদিত্যের মেয়ে বললে এখন যাওয়া হবে না। এত বড় অপমান আমাদের বংশে আর কখনো হয়েছে বলতে পারিস? বেরো, বেরো আমার সামনে থেকে, এক্ষুনি বেরো। লগ্নে যাত্রা করেছিলাম মহারাজ। যাত্রা করতে বলেছিল কে রে বেটা তোকে? তখন যে বড় বুক ফুলিয়ে গিয়েছিলি, আর আজ? আমারই অদৃষ্টের দোষ মহারাজ। তোর অদৃষ্টের দোষ আমার কি বেটা? রামচন্দ্র রায়ের অপমান তার বংশের অপমান। আচ্ছা, এর শোধ আমি নেব, তবে আমার নাম রামচন্দ্র রায়। রায়গড় অধিপতি মহারাজা বসন্ত রায় শ্রী শ্রী চরণ কমলেশু। মহারাজ, আপনার বধূ মাতার শতকোটি প্রণাম গ্রহণ করুন। আমি লাজ লজ্জা বিসর্জন দিয়া আপনার শরণাপন্ন হইতেছি।
রামচন্দ্র বাবাজি আবার বিবাহ করিবেন লিখিয়াছেন। কাল বিলম্ব না করিয়া বিভাকে চন্দ্রদ্বীপে পাঠাইয়া এই বিবাহ বন্ধ করিতে হইল। কিন্তু তৎপূর্বে উদয়কে কারামুক্ত করা আবশ্যক, নতুবা বিভা শ্বশুরালয়ে যাইবে না সংকল্প করিয়াছে। তাহার সন্ন্যাসী মূর্তি দেখিবার পূর্বে যে কোনো উপায়ই হোক আমার এই অভিশপ্ত জীবনের অবসান ঘটাইব। নারায়ণ নারায়ণ। যাহা উচিত বিবেচনা হয় করিবেন। এটি আপনার ভাগ্যহীনা বধূমাতা। সীতারাম। মহারাজ। উদয় আমার দাদু কারাগারে। আজ্ঞে হ্যাঁ মহারাজ। অবিলম্বে তাকে উদ্ধার করতে হবে, যে কোনো উপায়। আপনি হুকুম করুন মহারাজ, আমরা যুবরাজকে কারাগারের বাইরে নিয়ে আসি। পারবে পারবে সীতারাম? পারবো মহারাজ। আপনি ঘর খালির মাথায় নৌকর পেতে বসে থাকবেন, আমরা যুবরাজকে আপনার কাছে পৌঁছে দেবো। নতুন দাস, নতুন দাস, নতুন দাস। যুবরাজকে নিয়ে যাওয়ার জন্য আমরাই আগুন লাগিয়েছি। আমরা ভয় রানীতি, আপনি এখান থেকে ভয় চলেছেন। কোনো ভয় নেই রানীতি। যুবরাজকে নিয়ে খাল রানীটা, সেখানে আমার কি পাচ্ছে। এখন খাপ ঢুকে পড়বে, কিন্তু আমি যে বন্দি, আমি আগুনে পুড়ে মরতে হবে। এই নৌকোয় উঠুন যুবরাজ। কে আছে নৌকোয়? দেখতেই পাবেন। দাদু, আমার দাদু। তুমি এখানে? তোকে চুরি করে নিয়ে যেতে এসেছি। ও, তুমি তাহলে এইসব কাণ্ড করিয়েছো? হ্যাঁ দাদু, এছাড়া তোকে উদ্ধার করবার আর কোনো উপায় ছিল না দাদু। কিন্তু মহারাজের অনুমতি না পেলে আমি তো কারাগার ছেড়ে যেতে পারি না দাদু। প্রতাপাদিত্য তোকে ছেড়ে দেবে না। ওরে প্রতাপ তোকে ছেড়ে দেবে না। তাহলে আমাকে আজীবন কারাগারে থাকতে হবে দাদু। আর সেই সঙ্গে বিভাকেও কারাবাসিনী হয়ে থাকতে হবে। ওরে বিভা সন্ন্যাসিনী হয়ে আজীবন বাস করবে, তাই কি তুই চাস? না না দাদু, তা কেন? বেশ, আমি তাকে বারণ করে দেবো, সে যেন কারাগারে না আসে। সে তো বারণ শুনবে না দাদু, সে তো বারণ শুনবে না। তুই তার কি সর্বনাশ করছিস তা কিছু জানিস? রাজা রামচন্দ্র রায় আবার বিবাহ করবেন বলে স্থির করেছে। এই যে তোর মাসপত্র পড়ে দেখ, পীতাম্বর সীতারামের মারফতে চিঠি পাঠিয়েছে। রামচন্দ্র আবার বিবাহ করবে? তো বিভা শ্বশুর বাড়ি যাবে না বলে রামচন্দ্র ওকে আজীবন সন্ন্যাসী হয়ে থাকবে বলে ভেবেছিস? তাও তো বটে। না না দাদু, আমি তোমার সঙ্গে যাবো। যাবি তো? যাবো। ওরে নৌকো ছেড়ে দে, নৌকো ছেড়ে দে, চুরি দিয়ে চল, চুরি দিয়ে চল। টুকা 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 টুকা। উদয় পালিয়েছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মহারাজ। তাকে যে পাওয়া যাবে না আমি জানতাম। তাকে উদ্ধার করবার জন্য ইচ্ছে করে নজরবন্দিশালায় আগুন লাগানো হয়েছে। এও ওই মাধবপুরের প্রজাদেরই কাজ। খুড়ো মশাই এদের মধ্যে আছে, নইলে এত বড় সাহস তাদের হয় না। সুখা, তুমি আজই রাত্রে রায়গড়ে রওনা হও। যত সত্তর পারো সমস্ত খবর জেনে ফিরে আস। মহারাজ
সমস্ত কি পাগলামি হচ্ছে সীতারাম? জানো এর ফল কি হবে? আমার কোনো দোষ নেই যুবরাজ, আমি ওদের কিছুই বলিনি। এরা সবাই মাধবপুরের প্রজা। মাধবপুরেরই বেশিরভাগ, এখানকারও আছে, যশোরেরও আছে। মহারাজার কাছে এই কথা গোপন থাকবে না। আমার জন্য আমি ভাবিনি, আমার যা হবে, কিন্তু দাদামশাই যে প্রাণান্ত হবে। ওদের কি বলো সীতারাম, ওরা যদি পাগলামি বন্ধ না করে আমি যশোরে গিয়ে মহারাজার কাছে আত্মসমর্পণ করবো। যাও। সুকুমার সংবাদ পাঠিয়েছে এই অগ্নিকাণ্ড আর উদয়ের পলায়নের ব্যাপারে খুড়ো মশাইয়ের যোগাযোগ ছিল। এক নৌকাতেই তারা রায়গড়ে পৌঁছেছে। সেখানে আবার এক প্রজা বৈঠক হয়েছে। তাতে সব তারা করেছিল, কিন্তু তখন বসন্ত রায়ের উদয় তাদের দলে ছিলেন না। এবারও যে তারা ওদের দলে আছে তার কি কোনো প্রমাণ পেয়েছেন? অনর্থক তর্ক করো না মন্ত্রী। তাঁদের সম্মতি না থাকলে এই প্রজা বৈঠক কখনোই হতে পারত না। বসন্ত রায়ের উদয় ক্ষমার অযোগ্য। আমি তাদের দণ্ডবিধান করেছি। দণ্ডাজ্ঞা নিয়ে মুক্তিয়ার খাঁ রায়গড়ে রওনা হয়ে গেছে। তোমাকেও এখনই সেখানে যেতে হবে আমার এই ফরমান জারি করবার জন্য। কি দণ্ড তাদের দিলেন জানতে পারি মহারাজ? প্রয়োজন নেই। প্রয়োজন নেই? না। কই মুক্তিয়ার খাঁ তো কোনো প্রশ্নই তোলেনি। মুক্তিয়ার খাঁ সৈনিক, প্রভুর আদেশ নির্বিচারে পালন করাই তার ধর্ম। আর প্রতি পদে প্রভুর আদেশের বিরুদ্ধাচরণ করাই তোমার ধর্ম না? আমি মহারাজার মন্ত্রী, আর রাজ্যের শুভাশুভের জন্য আমিও দায়ী। সে দায় আমার, তোমার নয়। তাহলে মহারাজ আমাকে বিদায় দিন। তুমি মন্ত্রিত্ব ত্যাগ করতে চাও? হ্যাঁ মহারাজ, এই মুহূর্তে আমি মন্ত্রিত্ব ত্যাগ করলাম। মহারাজের পাপ পুণ্যের বিচার আমি করি না, কিন্তু রাজ্যের কল্যাণ অকল্যাণ যেসব কাজের সঙ্গে জড়িত, তাতেও যদি মহারাজ আমার পরামর্শ গ্রহণ না করেন তাহলে আমার মন্ত্রিত্ব ত্যাগ করাই উচিত। রাজ্যের কল্যাণের জন্যই বসন্ত রায়ের দণ্ডবিধান আমি করেছি। রায়গড় অধিপতি বসন্ত রায় মহারাজের প্রজা নন। তাকে দণ্ড দেবার কোনো অধিকার মহারাজার নেই। তিনি দিল্লীশ্বরের আশ্রিত। মহারাজ মানসিংহ তার পরমশরী। মহারাজ, দিল্লীশ্বর মহারাজা বসন্ত রায়ের এই অবমাননা নীরবে সহ্য করবেন না। চুপ করো। তুমিও বিদ্রোহী দলভুক্ত। তুমি গৃহশত্রু, এ সন্দেহ আমার পূর্বেও হয়েছিল। বসন্ত রায়, বসন্ত রায়। একটু বেরিয়ে আসি দাদু। ও, সন্ধে হয়ে এলো দাদু, বেশি দূরে যেও না ভাই। না না, সন্ধ্যের আগেই ফিরবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা আর একবার গাও দিকে দেখি। ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে দাও ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে দাও মনো নাই যদি দিল মনো নাই যদি ওকে ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে দাও কি খবর মুক্তিয়ার, হঠাৎ এখানে? মহারাজ আপনাকে বন্দি করে যশোরে নিয়ে যাবার আদেশ দিয়েছে। তো তার জন্য এত ঘোর শহর কেন? চল আমি এখনই যাচ্ছি। আমার অন্য কাজ আছে জনাব। কি কাজ মুক্তিয়ার? চুপ করে আছো কেন, বলো। মহারাজ রায়গড়ের রাজার প্রাণদণ্ডের আদেশ দিয়েছেন। মিথ্যা কথা। জনাব, মহারাজের সই করা আদেশপত্র আমার সঙ্গেই আছে। বান্দা মিথ্যা বলে না। বেশ, তুমি আমার সঙ্গে যশোরে চলো। মহারাজকে আমি নিজে বুঝিয়ে বলবো। তাতেও তিনি যদি তার আদেশ প্রত্যাহার না করেন তখন তুমি। যুবরাজ, আমায় মার্জনা করবেন, আমি তা পারবো না। তাহলে তোমাকে আমি একটা এগোতে দেবো না। শান্ত হন যুবরাজ, শান্ত হন। আমি হাত জোর করে বলছি, শান্ত হন। যুবরাজের অস্ত্র কেড়ে নাও। যুবরাজকে বন্দী করে রাখো। তোমরা তিনজন আমার সঙ্গে এসো।
বেশ হয়েছে, আরো ভালো করে গাইতে হবে কিন্তু। আচ্ছা, আরে মুখতিয়ার খাঁ সাহেব যে, এসো এসো এসো। তারপর খাঁ সাহেব, খবর সব ভালো তো? হ্যাঁ মহারাজ। আচ্ছা, ওরে কে আছিস? আরে খাঁ সাহেবের থাকবার খাবার সব ব্যবস্থা কর। না মহারাজ, আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। তাও কি হয়, তুমি রায়গড়ে এসেছো আর অভুক্ত। মহারাজ, একটা গোপন কথা আছে। ও, গোপন কথা আছে? আচ্ছা আচ্ছা, তোমরা এখন তাহলে যাও ভাই, কাল নিশ্চয়ই আবার এসো, কেমন? আচ্ছা, হ্যাঁ, বলো তো খাঁ সাহেব, কি তোমার কথা? প্রতাপ লিখেছে? হ্যাঁ মহারাজ। সে নিজে হাতে লিখেছে? হ্যাঁ মহারাজ। খাঁ সাহেব, আমি প্রতাপকে আমার বুকে করে মানুষ করেছি। আমরা সব জানি মহারাজ। উদয়, আমার দাদু, ওরে আমার দাদু তো এখনো ফিরল না। তিনি বন্দী হয়েছেন মহারাজ, তাকে যশোরে পাঠানো হবে। দাদু আমার বন্ধু হয়েছে? আমার দাদু, খাঁ সাহেব, আমার দাদুকে শেষবারের মতন একবার দেখতে পাবো না? না জনাব, হুকুম নেই। ও, হুকুম নেই? তাহলে তুমি কি করতে বলো? আচ্ছা খাঁ সাহেব, তুমি তোমার আদেশ পালন করতে চলো। না না খাঁ সাহেব, এখানে না, সামনে রয়েছেন দয়াল ঠাকুর, প্রেমময় রাধা। এখানে না খাঁ সাহেব, এখানে না। মহারাজ, আমাকে মার্জনা করবেন, আমি প্রভুর আদেশ পালন করছি, আমার কোনো দোষ নেই। না ভাই, তোমার কোনো দোষ নেই, তোমার কোনো দোষ নেই। প্রতাপকে বললো এই পাপের কোনো প্রয়োজন ছিল না। আমি বৃদ্ধ হয়েছি, কটা দিনই তো আর বাঁচতাম। খাঁ সাহেব, তুমি একটু অপেক্ষা কর ভাই, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। ঠাকুর, হে দয়াল ঠাকুর, এইখানে পাপের অবসান হোক প্রভু, শান্তি হোক, শান্তি হোক। চলো খাঁ সাহেব, চলো। ও, তুমি? এসো ভাই, এসো।
খতম, খতম। কোন শাস্তি তোমার যোগ্য? যা আদেশ করে। তুমি এ রাজ্যের যোগ্য না। না মহারাজ, আমাকে আপনার সিংহাসন থেকে অব্যাহতি দিন। এই যে সত্যি তোমার মনের কথা, জানবো কি করে? মা কালীর পা ছুঁয়ে আমি শপথ করব, যশোর রাজ্যের এক তিল জমিও কোনোদিন শাসন করব না। ভালো, তাহলে তুমি কি চাও? খাঁচার পশুর মতো আমাকে আর কারো রাখবেন না, এই আমার ভিক্ষা। আমাকে বিদায় দিন, আমি কাশি চলে যাই। বেশ, তাই হবে। আরেকটি ভিক্ষা। অনুমতি দিন, যাওয়ার পথে বিভাকে তার শ্বশুর বাড়ি রেখে যায়। তার মার অনুমতি নাও, আমার আপত্তি নেই। এসো মন্দিরে, মার পা ছুঁয়ে শপথ করবে যশোরের সূচ্যগ্র ভূমিও কোনোদিন নিজের বলে দাবি করবে না। আপনার কাজ শেষ হয়েছে? আজ্ঞে হ্যাঁ মহারাজ। আপনি যেতে পারেন। এসো। মার পা ছুঁয়ে শপথ কর। মা কালী, তোমার পা ছুঁয়ে আমি শপথ করছি মা, তুমি সাক্ষী, যশোরে এক তিল জমি আমি আমার বলে দাবি করবো না, যশোরের সিংহাসনে বসবো না, রাজদণ্ড স্পর্শ করবো না। যদি আমি আমার শপথ ভঙ্গ করি, তাহলে আমার দাদু বসন্ত রায়ের হত্যার পাপ যেন আমারই হবে। যদি শপথ ভঙ্গ করি, তাহলে আমার দাদা মশাই বসন্ত রায়ের হত্যার পাপ যেন আমারই হয়। না না, পাপ নয়, পাপ নয়। হত্যা করা যেখানে পুণ্য, হত্যা না করা সেখানে পাপ। মা, মা যশোরেশ্বরী, আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। মহারাজ, কি হয়েছে মহারাজ, কি হয়েছে? ও রানী,
স্বপ্ন, বড় দুঃস্বপ্ন দেখলাম রানী। মার গলায় জবার মালা পরিয়ে দিতে গেলাম, মা মুখ ফিরিয়ে নিলেন, বিমুখী হলেন। কেন এমন হলো? কেন মা বিমুখী হলেন? মা বিমুখ হয়েছেন, জানি না তোমার নেব না। তবে মহারাজ যদি কিছু অর্থ দেন তাহলে কাশীতে দাদামশাইয়ের নামে একটি অতিথিশালা আর একটি মন্দির প্রতিষ্ঠা করি। তোমার চলবে কি করে? কাশী অন্নপূর্ণা রাজ্য, অন্নাভাবে মরব না। যশোরের রাজপুত্র ভিক্ষা অন্নে জীবন ধারণ করবে? বেশ, তাই হোক। অতিথিশালা আর মন্দির নির্মাণের জন্য প্রয়োজন মতো অর্থ নিয়ে যাও। আজ আসবো খবর পেয়েছিলে বুঝি? সঙ্গে কে এসেছেন মা? দাদা বাইরে গেছেন, এখনই ফিরবেন। আমি দেখেছি ময়ূরপঙ্খী সাজানো হচ্ছে। আগুন লাগুক ময়ূরপঙ্খীতে, আগুন লাগুক, পুড়ে ছাই হয়ে যাক। ও কি কথা মোহন, না হয় সাজাতে একটু দেরি হচ্ছে, তাতে কি হয়েছে? দাদা কেন এখনো আসছেন না? চলো মোহন, আমি তোমার সঙ্গেই যাব। আজ থাক মা। কেন মোহন? আজ দিন ভালো নয়। শুনছি যশোর থেকে নাকি কারা সব আসছেন আপনার বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে। ও তাই নাকি? আপনার প্রথম পক্ষের শ্বশুরটি তো সেবারে তার কন্যার সিঁথি সিঁদুর মোজবার বন্দোবস্ত করেছিলেন। মোহন, মহারাজ কি বড্ড রাগ করেছেন? রাগ করবেন বলছি। আমি মহারাজকে সব বুঝিয়ে বলব, তুমি চলো। মোহন, তুমিও আমার উপর রাগ করবে? আজকে দিনে রাগ করো না লক্ষ্মীজি। এই দেখো, তোমার দেওয়া শাখা জোড়া পরে এসেছে, কেমন সুন্দর মানিয়েছে। আর আমায় গল্পে বেরো না মা। মা জননী, রাজ্যের লক্ষ্মী তুমি, কিন্তু আজ এ রাজ্যে তোমার স্থান নেই। স্থান নেই? কেন মোহন? আজ আর এক রানী আসছেন। আর এক রানী? মহারাজা বিয়ে করছেন, ওই ময়ূরপঙ্খী সেই নতুন রানীকে আনতে যাচ্ছে মা, সেই নতুন রানীকে আনতে যাচ্ছে। মোহন, আমি যাব, আমাকে নিয়ে যেতেই হবে। তুমি যাবে মা? যাব বই কি মোহন, আমার রাগ, অভিমান, আমার বাসনা, কামনা চিরদিনের জন্য বিসর্জন দেব বলেই যাব। এত দূর এসে কি
অমনি ফিরে যাব, তাকে দেখব, তার মার্জনা ভিক্ষে করে নেব, যে আসছে তাকে আশীর্বাদ করব, তার হাতে আমার রাজাকে সঁপে দেব, তারপর চিরবিদায় নিয়ে চলে যাব। চলো মোহন, আমি হেঁটেই যাব। হেঁটে যাবে মা জননী? হেঁটে যাওয়াই যে আমার সাজে মোহন।